বইটা থেকে পড়ব, যেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এর ইউনিট 6 ইন্টেলিজেন্সের পরে অ্যাপটিটিউড বা কনসেপ্ট মেজারমেন্ট, এই চ্যাপ্টারটা থেকেই আমরা পড়ব। তো অ্যাপটিটিউড কথার মানে হচ্ছে যোগ্যতা বা ধারণা, কনসেপ্ট হচ্ছে ধারণা এবং মেজারমেন্ট হচ্ছে মূল্যায়ন করা। অর্থাৎ এই যে যোগ্যতা, কতটা যোগ্যতা রয়েছে এবং তার উপরে যে ধারণা তৈরি হচ্ছে এবং সেটার যে মূল্যায়ন করা, সেটা হচ্ছে কিন্তু এই ইউনিট 6 এর পাঠ্য। তো এই অ্যাপটিটিউড আর কনসেপ্ট মেজারমেন্ট, এটা বলতে গেলে প্রথমত যে ডেফিনিশন বা এর সংজ্ঞা বলতে হবে, তারপরে এর নেচারটা জানতে হবে, তারপরে ইন্টেলিজেন্সের সঙ্গে যে বুদ্ধিমত্তার সঙ্গে যে অ্যাপটিটিউড অর্থাৎ যে যোগ্যতার যে রিলেশন বা সম্পর্ক, সেইটা সম্বন্ধে আমাদের জানতে হবে, অথবা ধারণা অথবা পরিমাপ, সেই কতটাই বা কিভাবে আমরা পরিমাপ করতে পারবো সেটাও কিন্তু খুব বড় কথা। তাহলে এই দেখতে হলে প্রথমে বলতে হবে যে সংজ্ঞা, যে অ্যাপটিটিউডের সংজ্ঞাটা কি আমরা দেখি। সেটা দেখতে গেলে বলবো যে অ্যাপটিটিউড ইন্টেলিজেন্সের মতোই, বুদ্ধিমত্তার মতোই কিন্তু অ্যাপটিটিউডকেও আমরা একইভাবে ধরতে পারি। কিন্তু তাহলে আলাদা কেন? কেনই বা তাহলে ইন্টেলিজেন্সের পরে, বুদ্ধিমত্তার পরে বা আইকিউ টেস্টের পরেও কেনই বা এই অ্যাপটিটিউডের সংজ্ঞার প্রয়োজন? এটার প্রয়োজন হচ্ছে কারণ যে ইন্টেলিজেন্সের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধরতে পারি না। অর্থাৎ তার যদি আইকিউ বেশি হয়, তখন দেখা যাচ্ছে যে তার ভার্বাল পারফরমেন্স, তার কথা বলা বা কথা শোনার মধ্যে, অথবা তার গণিত করা অথবা নিউমারিক্যাল যে ইন্টেলিজেন্স, এই দুটোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য দেখা গেছে। অর্থাৎ যাদের আইকিউটা বেশি, তাদেরও কিন্তু আমরা আলাদা করে বলতে পারছি না যে কিভাবে এই আলাদাটা করা যাচ্ছে। সেই জন্য এই অ্যাপটিটিউড বা এই যোগ্যতা কতটা বা এবিলিটি, এই যে ক্ষমতা, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ক্ষমতা থাকে, সেই ক্ষমতা পরিমাপ করার জন্য এই অ্যাপটিটিউডের প্রয়োজন। তাহলে এই ইন্টেলিজেন্স পরীক্ষার পরেও, আইকিউ মাপার পরেও কিন্তু আমরা বুঝতে পারি না যে আরো কি কি কারণে একের বা অন্যর সঙ্গে তার আইকিউ হয়তো সিমিলার বা সেম বা এক, অথচ তার কিন্তু একাডেমিক পারফরমেন্স অথবা তার অন্য কিছু যে যোগ্যতা, সেখানে সে হয়তো পিছিয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে জানতে হবে, তার অ্যাপটিটিউড পরীক্ষার বা মূল্যায়ন করতে হবে যে কেন সেই পিছিয়ে রয়েছে, অথবা কি কারণে এই সম্পর্ক বা পার্থক্য রয়েছে। তাহলে এই যে সংজ্ঞাটার কথা বলবো, এখানে অনেক রকম সংজ্ঞা আমরা অ্যাপটিটিউডের দেখতে পাই। তার মধ্যে প্রথম বলতে গেলে যে এই অ্যাপটিটিউড শব্দটার অর্থ হচ্ছে অ্যাপটস। অ্যাপটস মানে হচ্ছে যে ফিটেড ফর, অর্থাৎ আমি কিসের জন্য যোগ্য, অর্থাৎ আমার কিসের এবিলিটিটা রয়েছে। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু এবিলিটি, যোগ্যতা বা ক্ষমতা থাকে। সেই যোগ্যতার উপর সে কিন্তু তার সমস্ত কিছু, তার বুদ্ধি এবং তার শিক্ষা, তার ট্রেনিং, সবকিছু কিন্তু এই ক্ষমতার উপর নির্ভর করে। সেক্ষেত্রে এই যে ওয়ার্ড যেটা রয়েছে অ্যাপটিটিউড কথাটার অর্থ, প্রথমত ওয়ার্ড অ্যাপটস মানে হচ্ছে ফিটেড ফর, আর হচ্ছে পোটেনশিয়ালিটি, এটা হচ্ছে কার কতটা ক্ষমতা রয়েছে বা যোগ্যতা রয়েছে, সেটা কিন্তু আমরা, বা ট্যালেন্ট, সেটা কিন্তু দেখার জন্য আমরা এই অ্যাপটিটিউডের সংজ্ঞা প্রয়োজন। এরপর আসছে যে ডিকশনারি অফ এডুকেশন, সেখানে এই অ্যাপটিটিউড সম্বন্ধে কি বলা হয়েছে দেখি আমরা। প্রথমত বলবো যে এটা একটা প্রোনাউন্সড একটা ইনেট ক্যাপাসিটি, অর্থাৎ প্রত্যেক মানুষের নিজস্ব একটা যোগ্যতা থাকে, সেই যোগ্যতাটাই হচ্ছে অ্যাপটিটিউড। অর্থাৎ আমরা সেই যোগ্যতাটা অবলম্বন করি, কিন্তু
নিজস্ব একটা পরিমাপে। এবং ইন্টেলিজেন্স বা ট্রেনিং এর মাধ্যমে অর্থাৎ শিক্ষার মাধ্যমে কিন্তু সেই যোগ্যতাটা কিন্তু আমরা পরবর্তীকালে কাজে লাগাতে পারি। তারপর আসছে ওয়ারেন্স ডিকশনারি অফ সাইকোলজি, সেখানেও কিন্তু এই অ্যাপটিটিউডের বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া রয়েছে। সেখানে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা কন্ডিশন or set of characteristics regarded a symptomatic of an individual's ability to acquire with training some usually specified knowledge, skill or set of responses। অর্থাৎ এই যে ডেফিনিশন আমরা দেখি সেটা বিংগ্রাম 1942 তিনি আমাদের এই ডেফিনিশনটা দিয়েছেন। অর্থাৎ এই সংজ্ঞাতে তিনি বলেছেন যে এটা এমন একটা অ্যাপটিটিউড, হচ্ছে এমন একটা ক্ষমতা বা যোগ্যতা যার বা যেটা আমরা অর্জন করে পরবর্তীকালে আমরা সেটার উপর যদি কোনো নির্দিষ্ট ট্রেনিং বা প্রশিক্ষণ নিই তাহলে কিন্তু আমরা অবশ্যই সাফল্য লাভ করব জীবনে। অর্থাৎ এই ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারি যে এই অ্যাপটিটিউডের উপরে জ্ঞান অথবা তার সেই ব্যক্তির নিজস্ব স্কিল বা তার রেসপন্স, অর্থাৎ সে কিভাবে সেই কাজটা করছে সেটার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে। তারপর আসছে ইংলিশ অ্যান্ড ইংলিশ 1958 এ তারাও ডিফাইন করেছেন যে অ্যাপটিটিউড হচ্ছে একটা দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার প্রফিশিয়েন্সি উইথ আ গিভেন অ্যামাউন্ট অফ ট্রেনিং। অর্থাৎ আমরা যে যোগ্যতাটা অর্জন করছি এবং আমাদের যে কাজ করার যে প্রফিশিয়েন্সি রয়েছে সেটা কিন্তু বা যোগ্যতা বা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু আমরা ট্রেনিং এর মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে সেটা আরো ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারি। তারপরে ট্র্যাক্সলার আবার 1957 এ তিনিও অ্যাপটিটিউডকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন একটা সংজ্ঞার মাধ্যমে। তিনি বলেছেন এটা একটা নিজস্ব কিসের জন্য, অর্থাৎ সিম্পটোম্যাটিক অর ইন্ডিকেটিভ অফ ওয়ানস পটেনশিয়াল। অর্থাৎ সেই অ্যাপটিটিউড হচ্ছে লক্ষণীয় বা এটা একটা ইন্ডিকেটিভ, একটা প্রত্যেক মানুষের নিজস্ব যোগ্যতার উপর সেটা অর্জন করছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপটিটিউড অর্থাৎ এই যে যোগ্যতা এটা হচ্ছে একটা ফলস্বরূপ, কিসের ফলস্বরূপ? ইন্টারঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক মানুষ তার কিছু হেরিডিটারি এবং কিছু পারিপার্শ্বিক কিছু জ্ঞান আহরণ করছে। সেই জ্ঞান কিন্তু অন্তর্নিহিত বা নিজের মধ্যেই সেটা লুকিয়ে রয়েছে এবং এই যে ব্যক্তি তিনি ভূমিষ্ঠ হচ্ছেন এবং তার নিজস্ব কিছু পোটেনশিয়ালিটি অর্থাৎ নিজস্ব কিছু কৃতিত্ব বা যোগ্যতা নিয়ে সে কিন্তু বড় হচ্ছে এবং সেই যোগ্যতার উপর নির্ভর করে যদি পরবর্তীকালে কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাকে আরো বেশি জ্ঞান দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সে সেই জায়গার উপরে বা সেই জিনিসের উপরে সে কিন্তু অবশ্যই সাফল্য লাভ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাপটিটিউড অর্থাৎ যোগ্যতা কতটা বেশি প্রয়োজন। ইন্টেলিজেন্স মূল্যায়নের পরেও কিন্তু অ্যাপটিটিউডের খুব প্রচন্ড বেশি প্রয়োজন রয়েছে। এরপর আসছে যে এই যে কনসেপ্ট অর্থাৎ এই যে ধারণা, কিসের ধারণা? এই যে যোগ্যতার যে ধারণা এটা কিন্তু অনেক বড় বা ভেরি ব্রড। অর্থাৎ এর কিন্তু এই যে অ্যাপটিটিউড প্রথমত বলতে গেলে এর জন্য কি কি প্রয়োজন? এক হচ্ছে ইন্টেলিজেন্স, দ্বিতীয়ত হচ্ছে অ্যাচিভমেন্ট, সে কতটা একাডেমিক অ্যাচিভমেন্ট হতে পারে অথবা কিছু পারফরমেন্স কিছু অ্যাচিভমেন্ট হতে পারে। এর মাধ্যমে বা তার নিজস্ব কিছু ইচ্ছা বা ইন্টারেস্ট অথবা কিছু স্কিল বা যোগ্যতা বা কৃতিত্ব সেটা কিন্তু অবশ্যই একটা বিশাল বড় অ্যাসপেক্ট যেটা সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। এরপর আসছে যে এটা একটা দ্বিতীয় নম্বর ফিচার আমরা দেখলাম। তৃতীয় নম্বর ফিচারে বলবো যে এটা একটা স্পেশালাইজড লার্নিং ক্যাপাসিটি, অর্থাৎ
যে ব্যক্তি খুব ভালো ছবি আঁকতে পারে তাকে যদি ছবি আঁকার উপরে আরো বেশি কিছু প্রশিক্ষণ, অবশ্যই সেই ব্যক্তি পরবর্তীকালে খুব ভালো ছবি আঁকতে পারবে। তাহলে তার ইন্টারেস্টটা খুব বড় কথা, অর্থাৎ তার ইচ্ছার ওপর যদি কোনো প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে অবশ্যই সে সাফল্য অর্জন করবে। তারপরের ফিচার্সে বলতে গেলে যে অ্যাপটিটিউড হচ্ছে একটা প্রেডিক্ট করা যাচ্ছে আমরা অ্যাপটিটিউডের থেকে যে কতটা সে ভবিষ্যতে কতটা সে সুযোগ্য হবে সেই নির্দিষ্ট কাজের উপরে। সেটা পড়াশোনা হতে পারে বা যে কোনো অন্য টাইপের হাতের কাজ বা ভোকেশনাল কাজও হতে পারে। এরপর আসছে যে যদি যে ব্যক্তি খুব সুন্দর গান গাইতে পারে তার কিন্তু পরবর্তীকালে যদি গানের ওপর বা সুরের বা তাল জ্ঞানের ওপর যদি আরো কোনো প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলে অবশ্যই সে খুব ভালো পরবর্তীকালে গায়ক বা সুরকার হতে পারে। এরপর আসছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে অ্যাপটিটিউড হচ্ছে একটা কোয়ালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটা নিজস্ব একটা যোগ্যতা এবং এই যোগ্যতা কিন্তু অবশ্যই কিছু সাধারণ মূল্যায়ন বা সাধারণ প্রশিক্ষণের দ্বারা এটা আরো সুপ্রতিষ্ঠিত করা সম্ভব হয়। এরপর আসছে যে অ্যাপটিটিউড হচ্ছে রিলেটেড কনসেপ্ট, অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যে অ্যাপটিটিউডের সংজ্ঞা কি এবং কি কি কতগুলো ফিচার্সে আমরা অ্যাপটিটিউডকে ভাগ করতে পারি। এরপর আসছে অ্যাপটিটিউড হচ্ছে কনসেপ্টের সঙ্গে বা ধারণার সাথে যোগ্যতার কতটাই বা সম্পর্ক রয়েছে। সেটা বলতে গেলে সবার আগে বলতে হয় যে যোগ্যতার সাথে বুদ্ধির কি সম্পর্ক। তো অবশ্যই যোগ্যতার সাথে বুদ্ধির কিন্তু খুবই পজিটিভ সম্পর্ক, সেটা আমরা বুঝতেই পারি। যে ব্যক্তির হয়তো বুদ্ধির কোনো প্রবলেম রয়েছে বা আইকিউ হয়তো অ্যাভারেজের থেকে খুবই নিচে, তার কাছ থেকে আমরা কিন্তু খুব কঠিন কোনো রকম প্রবলেম সলভিং আমরা আশা করতে পারি না। তাহলে এই যে অ্যাপটিটিউড আর ইন্টেলিজেন্সের যে সম্পর্ক বা রিলেশন, সেখানে প্রথম বলবো যে আইকিউ যদি আইকিউ এর মধ্যে কিন্তু বিভিন্ন ট্রেট রয়েছে, অর্থাৎ অনেকগুলো আলাদা আলাদা ট্রেটের মাধ্যমে আমরা আইকিউ কে বা অ্যাপটিটিউডকে ভাগ করতে পারি। যেমন এর বিশিষ্ট ট্রেট কথাটার অর্থ হচ্ছে যে বৈশিষ্ট্য, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য কিন্তু থাকে যেগুলো কিন্তু একের সাথে অন্যের কিন্তু একেবারেই অনেক বেশি দূরত্ব বা ডিফারেন্স রয়েছে। তাহলে এই আমরা দেখতে গেলে ইন্টেলিজেন্স দেখবো তার পারফরমেন্স বা সে কতটা একাডেমিক পারফরমেন্স হতে পারে, অর্থাৎ সে পড়াশোনার পরীক্ষার যে ফল তার উপরেও সেই তার ইন্টেলিজেন্স বা বুদ্ধি নির্ভর করছে। তাছাড়া তার বিভিন্ন আলাদা আলাদা যে দিকগুলো, অর্থাৎ সে কতটা সমাজে সবার সাথে মিশতে পারছে, তার বন্ধু, তার সবকিছু, তার ব্যবহারিক দিকগুলো কিন্তু এই ইন্টেলিজেন্সের মধ্যে এসে পড়ছে। আমরা আগেই পড়েছি যে ইন্টেলিজেন্সের আবার অনেকগুলো ভাগ আছে, অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স। তাহলে এই সমস্ত কিছুকেই কিন্তু আমরা দেখতে পাই যদি আমরা এই আইকিউ টেস্ট করি। কিন্তু আইকিউ টেস্টের পরেও কিন্তু যেটা বললাম যে অ্যাপটিটিউড কিন্তু যখন আমরা দেখতে হয় তখন কিসে আমরা দেখি, প্রথমত শিক্ষাগত অনুষ্ঠানে বা শিক্ষাগত জায়গায়, যেখানে ছাত্রছাত্রীদের কোনো নির্দিষ্ট জায়গায় অ্যাডমিশন নেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টের খুব বেশি প্রয়োজন লাগে এবং তার বিভিন্ন দিকগুলো সেই ব্যক্তি এই অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে সেটা সহজেই আমরা ধরা পড়ে, আমরা দেখতে পাই। এরপর আসছে যে ইন্টেলিজেন্স হচ্ছে একটা খুব ব্রডার একটা টার্ম, তার মধ্যে অনেক জিনিস রয়েছে যেটা আমরা বললাম, এবং মেন্টাল এবিলিটি অর্থাৎ
যেটা হচ্ছে সে স্কুলে কতটা সাফল্য অর্জন করছে, তার পরীক্ষার ফল কত ভালো হচ্ছে, এর ওপরে কিন্তু আমরা তার ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে বুঝতে পারি। এবং আরেকটা জিনিস যদি আমরা কম্পারিজন দেখি যে এর সাথে অ্যাপটিটিউডের কি সম্পর্ক, তাহলে বলতে গেলে আমরা প্রথম বলবো হচ্ছে অ্যাপটিটিউড হচ্ছে একটা নির্দিষ্ট একটা যোগ্যতা, যেটা প্রত্যেক মানুষের কিন্তু সেই যোগ্যতাটা থাকে। এবং এই ইন্টেলিজেন্স হচ্ছে, এটা রেফার করছে কি যে জেনারেল, এটা একটা মেন্টাল এবিলিটি, এবং সেই জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে অনেক রকম মানসিক যোগ্যতা রয়েছে, এবং সেটা কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে আমরা সেটা সহজেই দেখতে পাই। তারপর আসছে যে অ্যাপটিটিউড কিন্তু সেক্ষেত্রে একটা খুব সংকীর্ণ বা ন্যারো স্কোপ রয়েছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো জিনিসের ওপর তার কতটা যোগ্যতা, সেটা দেখতে গেলে আমরা কিন্তু অ্যাপটিটিউড টেস্টটা করে থাকি। এবং ইন্টেলিজেন্স কিন্তু একটা খুব ব্রডার অ্যাসপেক্ট বা খুব বড় জায়গা নিয়ে ইন্টেলিজেন্স টেস্টটা আমরা দেখি, বা তার ফলস্বরূপ আমরা অনেক কিছু কিন্তু ইন্টেলিজেন্সের টেস্টের মাধ্যমে দেখে থাকি। এরপর আসছে 3 নম্বর, সেটা হচ্ছে যে অ্যাপটিটিউড হচ্ছে একটা ফিউচার ওরিয়েন্টেশন, অর্থাৎ এখানে এটা ইন্ডিকেট করছে কি না সে কিরকম ভাবে শিক্ষাটা পাচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীকেই কিন্তু সমানভাবে শিক্ষা দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকের ফল কিন্তু আলাদা আলাদা হয়। তো সেই কারণেই কিন্তু এই অ্যাপটিটিউডের সাথে ইন্টেলিজেন্সের এই সম্পর্ক, এবং এটা কিন্তু তার নিজস্ব যে প্রেজেন্ট যে এবিলিটি, অর্থাৎ বর্তমান তার যোগ্যতাটা কিন্তু আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখতে পাই, এবং তার সে কিরকম সে পারফরমেন্সটা, তার উপরেও কিন্তু এটা খুব নির্ভর করে। অর্থাৎ আমরা যদি দেখি যে সেই ছাত্রছাত্রী ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে অথবা কি কাজ করবে, সেটা যদি দেখতে চাই, তাহলে প্রথম আমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে তার ফিউচারে বা তার ভবিষ্যৎ সম্বন্ধে আমরা জানতে পারব। তারপর আমরা যদি অ্যাপটিটিউড টেস্ট আমরা করি, এটাতে কি কি করা যায়, প্রথমত হচ্ছে সেই ব্যক্তির কোন কাজের উপর তার ইন্টারেস্ট আছে, সেইটা কিন্তু অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে সহজে ধরা পড়ে। তারপর ইন্টেলিজেন্স কিন্তু সেক্ষেত্রে একটা ব্রডার কনসেপ্ট, সেখানে অনেক কিছু তার কি করে কিরকম ইমোশনের জায়গাটা, বা পজিটিভ কি নেগেটিভ ইমোশনস, বা তার সোশ্যাল ইন্টেলিজেন্স, অথবা তার বিভিন্ন আলাদা যে দিকগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে এটা একটা টোটাল কনসেপ্ট হিসেবে ধরা হয়। তারপর আমরা যেরকম অ্যাপটিটিউড আর ইন্টেলিজেন্সের যে সম্পর্ক দেখলাম, দ্বিতীয়ত দেখব যে অ্যাপটিটিউডের সঙ্গে অ্যাচিভমেন্টের কি সম্পর্ক। তো অ্যাপটিটিউড হচ্ছে যে অ্যাচিভমেন্ট, অর্থাৎ তার সাফল্য, সে কিরকম সাফল্যতা অর্জন করেছে, সেটার উপরে কিন্তু অ্যাচিভমেন্ট নির্ভর করে। আর এই অ্যাপটিটিউড হচ্ছে তার নির্দিষ্ট কিছু যোগ্যতা বা ক্ষমতা। তাহলে এই হচ্ছে দুটোর পার্থক্য। এবার সম্পর্ক সম্বন্ধে আমরা জানতে গেলে দেখব যে অ্যাপটিটিউড বিভিন্ন রকমের দিককে তুলে ধরছে, এবং প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট কিছু আলাদা আলাদা পোটেনশিয়ালিটি রয়েছে, অর্থাৎ যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা নিয়েই সে ভূমিষ্ঠ হয়েছে, এবং সেই যোগ্যতাটা বার করার জন্যই এই অ্যাপটিটিউড টেস্টের কিন্তু এত বেশি প্রয়োজন। তারপরে তার পোটেনশিয়ালিটির কথা আমি বললাম, দ্বিতীয়ত বললাম তার ক্ষমতা বা ক্যাপাবিলিটি, সে কি কাজ করলে সে ভবিষ্যতে আরো ভালোভাবে রুজি রোজগার করতে পারবে, বা যেটাকে আমরা কেরিয়ার কাউন্সিলিং বলে থাকি, সেটাও কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমেই করা হয়। তারপর আমরা কিছু ডিফারেন্স বা পার্থক্য দেখি যে অ্যাপটিটিউড আর অ্যাচিভমেন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তাহলে সেই পার্থক্য দিকে দেখতে গেলে প্রথম বলতে হয় যে অ্যাপটিটিউড হচ্ছে এমন প্রত্যেক মানুষের যে অ্যাপটিটিউড আমরা দেখি,
অ্যাচিভমেন্ট তো তার একটা ফলাফল থাকে, সেই ফলাফল থেকে আমরা বুঝতে পারি যে সে পরীক্ষায় কতটা ভালো লিখতে পেরেছে বা তার পড়াশোনা কতটা ভালো হয়েছে ইত্যাদি। কিন্তু তাহলে আমরা সঙ্গে সঙ্গে যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে অ্যাচিভমেন্টের ফলাফল, অর্থাৎ সে কতটা ভালো পড়াশোনা করে মুখস্থ করে মনে রাখতে পেরেছে। কিন্তু অ্যাপটিটিউডটা কিন্তু ভবিষ্যতে সে কিরকম হবে তার উপরে কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে আমরা আশা করি বা নির্ভর করে থাকি। তাহলে দু ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা হচ্ছে ভবিষ্যতের কথা বলছে এবং অ্যাচিভমেন্ট কিন্তু একেবারে বর্তমানে সে কিরম ধরনের স্মৃতিশক্তি বা তার প্রশিক্ষণের মাধ্যমে সে কতটা ভালো ফলাফল করতে পেরেছে তার উপর সেটা নির্ভর করে। এরপর আসছে তার অ্যাপটিটিউড কিন্তু একটা ভবিষ্যৎ ওরিয়েন্টেড, অর্থাৎ সেটা ভবিষ্যতের কি হবে তার উপর কিন্তু আমরা অ্যাপটিটিউডে ভরসা করি। কিন্তু অ্যাচিভমেন্ট হচ্ছে এক্ষুনি, অর্থাৎ আমার এখনকার যে পারফরমেন্স কিরকম হচ্ছে বা তার ফলাফলের উপরই কিন্তু অ্যাচিভমেন্ট নির্ভর করে। তারপর আসছে অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে একটা ইভ্যালুয়েটেড ইন টার্মস অফ প্রেডিক্টিভ ভ্যালিডিটি, মানে যে প্রেডিক্টিভ ভ্যালিডিটি আমরা যখন পড়ব তখন এই অ্যাপটিটিউড টেস্ট কিন্তু সব সময় দেখব যে এটা কিন্তু প্রেডিক্টিভ ভ্যালিডিটির উপরে কাজ করে, অর্থাৎ প্রেডিক্টিভ মানে হচ্ছে যেটা আমরা আশা করে নিচ্ছি বা ধরে নিচ্ছি, সেই ধরে নেওয়ার উপরে কিন্তু আমরা কাজটা করছি। অর্থাৎ সেই ব্যক্তির যদি নির্দিষ্ট সুর তাল জ্ঞান থাকে তাহলে তাকে যদি আবার কোনো গানের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা দেখব যে সে কিন্তু পরবর্তীকালে হয়তোবা ভালো সুরকার বা গায়ক বা গায়িকা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে প্রেডিক্টিভ ভ্যালিডিটি কেন রয়েছে বলা হলো। এরপর আসছে অ্যাচিভমেন্ট টেস্ট কিন্তু একটা ইভ্যালুয়েটেড ইন টার্মস অফ দ্য কন্টেন্ট ভ্যালিডিটি। কেন? কারণ যে এক্ষুনি আমাদের যে স্মৃতিশক্তি বা মেমরি অথবা আমাদের পড়াশোনার যে জায়গাটায় আমরা রয়েছি সেটা কিন্তু এক্ষুনি ধরা পড়ে একেবারে এই অ্যাচিভমেন্ট টেস্টের মাধ্যমে। তারপর আসছে কি যে অ্যাপটিটিউডের সাথে ইন্টারেস্টের কি সম্পর্ক বা পার্থক্য। অ্যাপটিটিউড আর ইন্টারেস্ট, হ্যাঁ, একই সাথে দুজনেরই খুবই বেশি খুব প্রয়োজন শিক্ষাগত প্রতিষ্ঠানে বা কোনো রকম কাজের জায়গায় দুইয়েরই প্রয়োজন আছে। কিন্তু তবুও বলা যেতে পারে যে ইন্টারেস্ট হচ্ছে ইচ্ছে, বা সেই ইচ্ছেই কিন্তু সেটা একেবারে রিফ্লেক্ট করে অন্য কাজের উপরে, যার মাধ্যমে যদি আমরা কোনো স্কিল বা সম্পূর্ণ কিছু প্রশিক্ষণ দিই তাহলে কিন্তু কাজটা আরো ভালোভাবে হয়। আর এটা কিন্তু যে স্কিলের প্রয়োজন বা সেই স্কিলটা থাকতে হবে যদি তার ইন্টারেস্ট বা ইচ্ছে থাকে সেই নির্দিষ্ট কাজের প্রতি। তাহলে আমরা দেখলাম যে ইন্টারেস্ট হচ্ছে তার নিজস্ব লাইকিং, সে কিরকম কি জিনিস ভালো লাগে, তার কি ধরনের অ্যাক্টিভিটি বা কাজ ভালো লাগে তার উপর সেটা নির্ভর করছে। কিন্তু অ্যাপটিটিউড তা নয়। অ্যাপটিটিউড হচ্ছে তার নিজস্ব কিছু যোগ্যতা থাকে, সেই যোগ্যতাটা দিয়েই কিন্তু সে পরবর্তীকালে সাফল্য লাভ করে। এরপর আমরা দেখব যে প্রত্যেক মানুষের নিজস্ব কিছু আলাদা এই ইন্টারেস্ট থাকে এবং সেই অ্যাপটিটিউডের দ্বারা সেই ইন্টারেস্টকে যদি আমরা তার সাথে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই সে ভবিষ্যতে সাফল্য অর্জন করবে। আর এর সঙ্গে আমরা আবার যদি ডিফারেন্স বা পার্থক্য দেখি, অর্থাৎ অ্যাপটিটিউডের সাথে ইন্টারেস্টের তাহলে কি পার্থক্য রয়েছে, অর্থাৎ তার যোগ্যতার সাথে তার ইচ্ছের কি পার্থক্য রয়েছে সেটা যদি দেখি তাহলে প্রথমেই দেখব যে অ্যাপটিটিউড হচ্ছে প্রত্যেক ব্যক্তির বা ইন্ডিভিজুয়ালের নিজস্ব কিছু যোগ্যতা, কিন্তু ইন্টারেস্ট কিন্তু অবশ্যই কোনো জিনিস দেখে সেটা তৈরি হতে পারে। তার মানে ছোট শিশু যদি কোনো রকম শিশুদের একটা ইমিটেট বা দেখে শেখার একটা
খুব বেশি ক্ষমতা থাকে এবং সেই দেখে শেখার ইচ্ছাতেও কিন্তু তার ইন্টারেস্ট বা ইচ্ছা শক্তিকে সে বৃদ্ধি করতে পারে। কিন্তু অ্যাপটিটিউডে এমন ব্যাপার হয় না, এটা কিন্তু তার নিজস্ব যোগ্যতা, যেটা সে অর্জন করেছে একেবারে ছোট বয়স থেকে। তারপর আমরা দেখব এই ডিফারেন্স বা পার্থক্য করতে গেলে যে অ্যাপটিটিউড কিন্তু চেঞ্জ মানে কখনোই চেঞ্জ করা যায় না সময়ের সঙ্গে, অর্থাৎ সেটা কিন্তু একেবারে অন্তর্নিহিত বা একটা ইনেট পোটেনশিয়ালিটি যেটা আমরা বলে থাকি। কিন্তু এই যে প্রাইমারি যে ইনেট এবিলিটি গুলো থাকে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে যত বড় হই তত আমাদের পারিপার্শ্বিক বা এনভায়রনমেন্টের জ্ঞান অর্জন করি এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিন্তু এই ইন্টারেস্টের বেলায় কিন্তু দেখব যে ইন্টারেস্ট কিন্তু অবশ্যই চেঞ্জ হতে থাকে বা পরিবর্তন ইন্টারেস্ট বা ইচ্ছের কিন্তু হতে থাকে। অর্থাৎ সেই শিশু যখন বড় হচ্ছে তখন তার বড় হওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু তার ইচ্ছা কিন্তু আস্তে আস্তে পাল্টে যেতে পারে। অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে সে যদি নকল করে বা তাকে দেখে বা তাকে দেখে যদি অনুপ্রাণিত হয়, তখনও কিন্তু দেখা যায় তার নিজস্ব ইন্টারেস্ট কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে আমরা দেখলাম যে ইন্টারেস্টের সঙ্গে তাহলে অ্যাপটিটিউডের কি পার্থক্য রয়েছে, অর্থাৎ যোগ্যতার সাথে তার ইচ্ছা শক্তির কি পার্থক্য রয়েছে। তাহলে এই যোগ্যতাটা কিন্তু আমরা কখনোই কোনোভাবে চেঞ্জ করতে পারি না, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময় পাল্টে যেতে পারে। এরপর আসছে পরবর্তী অংশ, যেখানে আমরা বলবো যে কিভাবে এই অ্যাপটিটিউডকে আমরা মাপতে পারি বা মূল্যায়ন করতে পারি। মূল্যায়ন কথাটা যখনই আমরা বলবো তখনই মনে হবে যে কি ধরনের সেই মূল্যায়ন, অর্থাৎ সেই টেস্ট ব্যাটারি গুলো কিরকম ধরনের সেগুলো আমরা খুব ফুটিয়ে পড়বো এর মধ্যে। এই মূল্যায়ন করতে গেলে আমরা দেখব যে ইন্টেলিজেন্সের বেলায় বা বুদ্ধিমত্তার বেলায় যে সমস্ত ট্র্যাডিশনাল টেস্ট আমরা দেখেছি, যার মাধ্যমে যে কি ধরনের মানুষ কোন ধরনের টেস্ট করতে পারবে বা তাদের বয়স সীমার মধ্যে কি ধরনের টেস্ট রয়েছে, সেটা ভার্বাল হতে পারে, মৌখিক হতে পারে বা লিখিত হতে পারে, নন ভার্বাল হতে পারে, অথবা সেটা কিছু পারফরমেন্স কিছু অ্যাক্টিভিটিও হতে পারে। এরপর অথবা কিছু পিকচার বা কিছু ছবি দেখিয়ে সেগুলোকেও ক্রমানুসারে যদি সাজানো যায়, সেটার মাধ্যমেও কিন্তু তার বুদ্ধি মূল্যায়ন করা যায়। কিন্তু যখন আমরা এই অ্যাপটিটিউড টেস্ট দেখব বা যোগ্যতার পরীক্ষার কথা দেখব, তখন দেখব যে এটা কিন্তু দুটো কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কি যে এটা স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক, সেটা হচ্ছে ফ্যাক্টর অ্যানালিসিস। এই ফ্যাক্টর অ্যানালিসিস কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং এটা বলতে গেলে আমরা আমাদের মনে আসে স্পিয়ারম্যান 1904 সালে, তারপর আবার রিভিশন হয়েছিল 1927 সালে, তারপর কেলি 1928 সালে, থার্ডস্টোন 1948 সালে, তারপর 1947 সালে ইত্যাদি। এই যে পর পর ক্রমান্বয়ে যে সাইকোলজিস্টরা আমাদেরকে এই ইন্টেলিজেন্স টেস্টের বিভিন্ন জায়গা তুলে ধরেছেন, সেই জায়গাগুলো আমরা বলতে পারি। এবং আমরা দেখি যে ব্রিটেন এবং আমেরিকা এই বিভিন্ন সাইকোলজিস্ট তারা কিন্তু বিভিন্ন রকমের টেস্ট ব্যবহার করেছেন তাদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে। এবং আমরা দেখি যে কিছু সাইকোলজিক্যাল মেকআপ আছে, তার মাধ্যমে কিন্তু আমরা সহজেই এই স্পেশাল বা ডিস্টিংটিভ কিছু যোগ্যতাকে আমরা সহজেই এই অ্যাপটিটিউডের মাধ্যমে আমরা দেখতে পাই। এবং এর জন্য কিন্তু কিছু মাল্টিপল বা বিভিন্ন রকমের অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি আছে, তার মাধ্যমে আমরা প্রত্যেক ব্যক্তিকে কিন্তু এক্সামিন করতে পারি
বা পরীক্ষা করতে পারি, এবং তার নির্দিষ্ট কিছু আলাদা আলাদা অর্থাৎ হোমোজিনিয়াস অ্যাপটিটিউড এরিয়াস গুলো আমরা সহজেই দেখতে পাই, অর্থাৎ তার নিজস্ব কিছু একক ক্ষমতা আছে কিনা সেটা আমরা এই অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি অ্যাপ্লাই করে সহজেই দেখতে পাই। এর কিছু সাব টেস্ট আছে, অর্থাৎ এই টেস্ট ব্যাটারির আবার কিছু আলাদা আলাদা সাব টেস্ট রয়েছে যেটা ফ্যাক্টর অ্যানালিসিসের মাধ্যমে সেগুলোকে ঠিক করা হয়েছিল। এবং এই টেস্ট ব্যাটারির কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় থার্ডস্টোনস প্রাইমারি মেন্টাল এবিলিটি টেস্ট, যেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। কেন না, তার 7টা সাব টেস্ট দেওয়া হয়েছিল ফ্যাক্টর অ্যানালিসিসের মাধ্যমে, এবং এটা থার্ডস্টোন 1938 এ আমাদের তার রিসার্চ ওয়ার্কের মাধ্যমে দেখিয়েছেন। দ্বিতীয়ত আমরা দেখব যে এরকম ধরনের অ্যাপটিটিউড টেস্ট কিন্তু যখন ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু, এবং ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু এইরকম ধরনের টেস্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কাদের উপরে? প্রথমত পাইলটদের উপরে, সোলজার্সদের উপরে, বা যারা ফাইট ইঞ্জিনিয়ার্স রয়েছে বা যারা মিলিটারিতে কাজ করেন তাদের কিন্তু কতটা বেশি যোগ্যতা রয়েছে বা তাদের মানসিক কতটা ক্ষমতা বা ইমোশনাল স্টেবিলিটি যেটা সেটা ধরার জন্য এই ধরনের অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি ব্যবহৃত করা হয়েছে। তারপরে আমরা একেবারে 1980 থেকে একেবারে 1990 সাল এই যে সময়কালীন আমরা দেখব যে কি কি ধরনের এই ট্র্যাডিশনাল ইন্টেলিজেন্স টেস্ট যেগুলো কিন্তু মাল্টিপল অ্যাপটিটিউড মাপার জন্য ব্যবহৃত হয় সেগুলো কি কি ধরনের এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানাস্টেসি, তিনি 1994 এ প্রথম এই ডিফারেন্সিয়াল এবিলিটি স্কেল তিনি আবিষ্কৃত করেন, এবং স্ট্যানফোর্ড বিনে 4 যেটা সমস্ত কিছু স্ট্যানফোর্ড বিনে 4 এর যা কিছু মাল্টিপল যে বিভিন্ন দিকগুলো অ্যাপটিটিউডের ধরা হয়েছিল সেইগুলো কিন্তু এখানে স্কোরিং এর জন্য ব্যবহৃত করা হয়েছে। তারপরে এই যে সাইকোলজিস্টরা রয়েছেন তাদের যে টেস্ট এবিলিটি রয়েছে সেই এবিলিটি কিন্তু এই অ্যাপটিটিউড মাপতে গিয়ে সহজেই কাজে লাগে। তারপর আসছে এই বা তার পরীক্ষার পরে যে কোন জায়গায় কতটা স্কোরিং করলে তার স্ট্যাটিস্টিক্যাল কি ধরনের আমরা মূল্যায়ন করতে পারি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাজগুলো বিদ্যালয়তে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিযুক্ত করার জন্য খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তারপরে আমরা দেখব যে এক্স-রে টেকনিক, যেমন আমরা দেখি যে এক্স-রে টেকনিকে বিভিন্ন রকমের অনেক রকমের ছবি ধরা পড়ে, কিন্তু কি রকম ছবি আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমরা এই এক্স-রের মাধ্যমেই দেখতে পাই, যে কোন জায়গায় সেই ব্যথা বা ভেঙে গেছে বা হাড়ের কোন জায়গায় যে আমাদের ব্যথার জন্য কি ধরনের ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা এক্স-রের মাধ্যমে দেখি, অন্য কোনো পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটা চট করে ধরা পড়ে না। তাহলে একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমেই আমরা ধরতে পারবো যে আমাদের হাতে বা পায়ে বা বিভিন্ন শরীরের যেখানে অংশে যদি কোনো রকম ব্যথা অনুভব করি তাহলে অবশ্যই এক্স-রে প্রয়োজন আছে, অন্য কোনো টেস্টের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই না। তারপরে এই যে অ্যাপটিটিউডের, তাহলে আমি কি কি টেস্টের কথা বললাম? প্রথমত বললাম প্রাইমারি মেন্টাল এবিলিটি থার্ডস্টোনের, তারপরে বললাম যে অ্যানাস্টেসি 1980 থেকে 1990 এই যে 10 বছর তার বিভিন্ন রকমের অ্যাপটিটিউড টেস্ট তিনি আবিষ্কৃত করেছেন, এবং 1994 এ অবশেষে তিনি আমাদের সেই রকম একটি অ্যাপটিটিউড টেস্ট পুরস্কার দেন, এবং এর মধ্যে কিন্তু স্ট্যানফোর্ড বিনে 4 এর যে রিভিশন হয়েছিল তার সব রকম স্কোরিং পদ্ধতি কিন্তু তিনি নিয়েছিলেন। তারপর আমরা দেখব যে কি কাজে লাগে এই অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ ইউজ অফ অ্যাপটিটিউড টেস্ট।
আমরা যে এই অ্যাপটিটিউড টেস্টটা ব্যবহার করব, কিসের জন্য ব্যবহার করব? প্রথম হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং, অর্থাৎ সেই ব্যক্তি পরবর্তীকালে কি নিয়ে কাজ করলে সে ভবিষ্যতে উন্নতি করতে পারবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই এই কেরিয়ার কাউন্সিলিং করা উচিত। এবং কেরিয়ার কাউন্সিলিং এর মধ্যে কিন্তু বিভিন্ন এই যোগ্যতার মূল্যায়ন করার ব্যবস্থা থাকে, অর্থাৎ সেই ছাত্র কোন দিকে তার ইচ্ছা রয়েছে বা ন্যাক রয়েছে সেটা কিন্তু আমরা সহজেই এই অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে সেটা দেখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ক্লিনিক্যাল সার্ভিস, অর্থাৎ তার যদি কোনো রকম অসুস্থতা বা ব্যবহারিক কোনো রকম অসুবিধে আমরা দেখি, তাহলে অথবা ইচ্ছা শক্তি যদি খুব কমে আসছে, অথবা কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো যদি ব্যবহারিক প্রবলেম রয়েছে বা অসুবিধে রয়েছে আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই ক্লিনিক্যাল পারপাসেও কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট আমরা ব্যবহার করে থাকি। সেই ব্যক্তি কিভাবে অন্য ব্যক্তির সাথে কথা বলছে, কিভাবে সে অন্য তার বয়সী আরেকটি ছোট শিশুর থেকে সে কি কি ব্যবহারিক দিক থেকে সে আলাদা, সেগুলো কিন্তু সহজেই এই অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে ধরা পড়ে। তারপর আসছে যে পার্সোনেল সিলেকশন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমরা কাজের জায়গায় বা কোনো জব, কোনো রকম সরকারি বা বেসরকারি জায়গায় যদি তাকে আমরা দেখতে সেই কাজে ঢোকার আগে এই ধরনের অ্যাপটিটিউড টেস্ট ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে তার নির্দিষ্ট যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ছবির মতো পরিষ্কার হয়ে যায় এবং তাকে সেই কাজে সহজেই নিয়ে নেওয়া যায় বা সম্ভব হয়। তারপর চতুর্থ হচ্ছে যে অন দা জব ট্রেনিং, অর্থাৎ সে যদি কাজের মধ্যে তার বর্তমানে কোন রকম অসুবিধে বা তার কাজের উন্নতির জন্যও কিছু রকম প্রশিক্ষণ দেওয়ার যদি চেষ্টা আমরা করি, সেটাও কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে করা হয়। অর্থাৎ তার যদি কাজের কোন রকম দুর্বলতা আমরা দেখি বা যে আইডিয়া দিয়ে আমরা প্ল্যান করব কাজটা এগোনোর জন্য, বা তার আমাদের সিলেবাসের দিক থেকেও স্কুলে কিরকম ধরনের যদি ছাত্রছাত্রীদের কি ধরনের কারিকুলাম দিলে তারা পরবর্তীকালে তাদের অসুবিধে হবে না বা তারা তাদের ফিউচারে বা ভবিষ্যতে সেটা কাজে লাগাতে পারবে, সেটা যদি দেখতে হয়, তাহলে দেখব যে এই কারিকুলাম প্ল্যানিংটার জায়গাও কিন্তু অ্যাপটিটিউড টেস্টের খুব বেশি দরকার রয়েছে। কেননা এখানে কিছু মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি ব্যবহার করা হয়, তাতে সব রকম অ্যাপটিটিউড কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই বা ধরা পড়ে। যেমন মেকানিক্যাল অ্যাপটিটিউড, ভার্বাল অ্যাপটিটিউড, কিছু অ্যারিথমেটিক্যাল অ্যাপটিটিউড, কিছু ভোকাবুলারি, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ধরা পড়ে। তাই জন্য এটাকে মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি বলা হয়। এরপর কিছু উদাহরণ আমরা করব এই টেস্ট বা অ্যাপটিটিউড টেস্টের, যেখানে কিন্তু আমরা দেখব প্রথম হচ্ছে যে মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, অর্থাৎ অনেক রকম যোগ্যতা এখানে কিন্তু ধরা পড়ে এবং সেই জন্যই এটাকে একটা পরীক্ষা বলা হচ্ছে বা টেস্ট ব্যাটারি নামে এটাকে বলা হচ্ছে। এবং এটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, যেটা আমরা ডিএটি নামে খুবই বিখ্যাত, সেটাও কিন্তু আমরা সহজেই দেখি। এই ডিএটির কথা বলি যে ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট বা ডিএটি কিন্তু ডেভেলপ করেছিলেন বেনেট, তারপরে সিশোর আর ওয়েস্টম্যান, তারা পরের পর 1947 এ 82, 84 পরের পর তারা কিন্তু এই ডিএটি কে বা ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্টের কিন্তু রিভিশন করেন। এবং এই যে অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, যেটাকে কিন্তু আমরা মাল্টিপল বলে থাকি, মানে বহু দিক একসাথে ধরা পড়ে বলে এটাকে মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি হিসেবে আমরা নাম দিয়েছি। এবং এটা প্রথম পাবলিশ হয়েছিল 1947 এ বা 47 সালে, যেখানে
তারপরে আবার অবশ্যই এটা 5th এডিশন বা পঞ্চম রিভিশনের পরে 1992 তে এটা আবার রিভাইজড হয়েছিল। এই 5th বা পঞ্চম যে এডিশন যে টেস্ট ব্যাটারিটা রয়েছে সেটা কিন্তু এডুকেশনাল বা শিক্ষাগত যে কেরিয়ারের জায়গায় কিন্তু খুব বেশি ব্যবহার হয়, যখন সেই ছাত্রছাত্রীকে কাউন্সিলিং এর মাধ্যমে সেই নির্দিষ্ট কাজে নিযুক্ত করা হয়। এবং এর কিছু গ্রেড রয়েছে, সেই গ্রেড আবার 7 ভাগে ভাগ করা যায় এবং সেটা দুটো লেভেলে আলাদা করে আমরা বলতে পারি ছাত্রছাত্রীদের জন্য। এক হচ্ছে যে এই 8 ভাগে, অর্থাৎ ভার্বাল রিজনিং বা মৌখিক কিছু প্রশ্ন উত্তর, তার মাধ্যমে তার সেই ক্ষমতাটা রয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য এই ভার্বাল রিজনিং। দ্বিতীয়ত আসছে নিউমারিক্যাল রিজনিং, অর্থাৎ সংখ্যাগত কিছু তার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখার জন্য আছে নিউমারিক্যাল রিজনিং। তারপর আসছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অর্থাৎ সে কিভাবে কি রকম ভাবে সে কাজটা করছে বা তার কিছু জায়গা বা ছবি ছাড়াই তার যে একটা চিন্তা শক্তি সেটা যে কতটা ডিপ বা ভিতরে যেতে পারে সেটা কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর মাধ্যমে সহজেই আমরা দেখতে পাই। তারপরে আসছে পারসেপচুয়াল স্পিড বা অ্যাকিউরেসি। এটা খুব বেশি ক্লারিক্যাল যে টেস্ট গুলো রয়েছে, টেস্ট ব্যাটারি, সেইখানেই ব্যবহৃত হয়। এটাকে আমরা পিএসএ বলেও চিনি, অ্যাব্রিভিয়েটেড ফর্ম। তারপরে আসছে মেকানিক্যাল রিজনিং, সেটার মানে হচ্ছে যে তার মেকানিক্স বা মেকানিক্যাল হাতের কাজে সে কতটা দক্ষ সেই জায়গায় দেখার জন্য কিন্তু এই পার্টিকুলার মেকানিক্যাল রিজনিং বা যেটাকে আমরা এমআর বলে থাকি। তারপর আসছে স্পেস রিলেশন, অর্থাৎ তার জায়গাগত বা স্থানগত তার যে যোগ্যতা বা ক্ষমতা সেইটা দেখার জন্য এই স্পেস রিলেশনস দেওয়া রয়েছে। তারপর আসছে স্পেলিংস বা ভাষার উপর তার কতটা দক্ষতা সেটা বা জ্ঞান সেটা দেখতে গেলে এই স্পেলিংস এর উপরে তার ক্ষমতাটা আমরা দেখছি। তারপর আসছে ল্যাঙ্গুয়েজ ইউসেজ, অর্থাৎ সে ভাষাকে কিভাবে ব্যবহার করছে, ব্যবহারিক দিক থেকে বা কম্প্রিহেনশনের দিক থেকে সে ভাষাকে, নির্দিষ্ট ভাষাকে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কি কি আমরা ভাগ দেখলাম? এখানে 8 ভাগে আমরা ভাগ করেছি। এক হচ্ছে ভার্বাল, দ্বিতীয়ত নিউমারিক্যাল, তারপর আসছে অ্যাবস্ট্রাক্ট, পারসেপচুয়াল, তারপর মেকানিক্যাল, স্পেস, স্পেলিং আর ল্যাঙ্গুয়েজ। এই 8টা দিক দেখলেই কিন্তু তার একভাবে আমরা মাল্টিপল অ্যাপটিটিউড দেখতে পারি। তাহলে এটাই একটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ব্যাটারি, যেটা কিন্তু খুব ব্যবহৃত হয় শিক্ষা প্রতিষ্ঠানে, যেটাকে আমরা ডিএটি বা ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট বলে থাকি। তারপর এটা আরেকভাবেও দেখব, ক্লারিক্যাল জায়গায় বা কোনো রকম কাজের ক্ষেত্রেও তাদের স্পিড কতটা, সে কতটা সময়ের মধ্যে সে কাজটা শেষ করতে পারছে এবং কতটা সঠিক সে করতে পারছে, অর্থাৎ স্পিড এন্ড অ্যাকিউরেসি, সেটাও কিন্তু এই ধরনের মাল্টিপল টেস্টের মধ্যে সহজেই আমরা দেখতে পাই। তারপর তার পাওয়ার, অর্থাৎ তার কতটা ক্ষমতা রয়েছে সেই নির্দিষ্ট টেস্টের উপর, সেটাও সহজে ধরা পড়ে এবং তার কত সে তাড়াতাড়ি সে কাজটা করতে পারছে তার উপরও কিন্তু সেই এই টেস্টটা বা অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারিটা নির্ভর করছে। এরপর আসছে যে স্পেশাল যে ফর্ম যেটা রয়েছে ডিএটি, সেটা কিন্তু এই পার্সোনাল বা কোন রকম ব্যক্তিকে সেই একটা নির্দিষ্ট কাজে নিযুক্ত করার যে জায়গা, সেইখানে কিন্তু এই এটা নেওয়া হচ্ছে এবং কেরিয়ার যে অ্যাসেসমেন্ট করা হয়, যে কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট কোনো কাজে তাকে নেওয়া হবে কিনা তার সেই মূল্যায়ন করার জন্যও কিন্তু এই টেস্ট ব্যাটারিগুলো সহজেই ব্যবহৃত করা হয়। তারপর আসছে যে কিছু সাইকোমেট্রিক কিছু প্রপার্টি রয়েছে, অর্থাৎ যে সাইকোমেট্রিক কিছু ফিচার্স আমরা এই
ডিএটির মাধ্যমে বা ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে দেখতে পাই, সেটা হচ্ছে প্রথম বলতে গেলে হচ্ছে রিলায়েবিলিটি। এবার রিলায়েবিলিটিটা এখানে কি ধরনের, এক হচ্ছে স্প্লিট হাফ, আরেক হচ্ছে অল্টারনেট ফর্ম। অল্টারনেট ফর্ম মানে হচ্ছে একটা তারপরে একটা ছেড়ে দ্বিতীয় নম্বর, আবার একটা ছেড়ে আরেকটা, এটা হচ্ছে অল্টারনেট ফর্ম। আর স্প্লিট হাফ হচ্ছে একটা কাজকে আমরা যদি ছোট ভাগে ভাগ করি, সেটা অর্ধেক অর্ধেক করে যদি দিই, সেটাকে আমরা স্প্লিট হাফ বলে থাকি। তাহলে দেখবো যে সাইকোমেট্রিক প্রপার্টিও কিন্তু এই ডিএটির খুব বেশি হাই, খুব বেশি। এবং এতে যে ভার্বাল রিজনিং যেটা রয়েছে, অর্থাৎ মৌখিক যে জায়গাগুলো আমরা দেখছি, মুখে কথা বলা এবং যে নিউমারিক্যাল, এর স্কোর কিন্তু দুটোরই যোগ করে একটা কোরিলেশন বার করা হচ্ছে এই স্কুল গ্রেডের জন্য। অর্থাৎ যে বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীকে যে ক্লাসের জন্য নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই দুটো জিনিস কিন্তু খুব বেশি দরকার। কেন না, তার ভাষা সে কিভাবে ব্যবহৃত করছে এবং তার কোন রকম সংখ্যাগত তার কতটা যোগ্যতা রয়েছে, সেটাও কিন্তু একসাথে আমরা দেখতে পাই। তারপর আসছে যে নর্মস, অর্থাৎ এই পঞ্চম যে এডিশনে রয়েছে, সেখানে আছে যে নির্দিষ্ট যে টেস্ট রয়েছে, সেখানে অনেক স্টুডেন্টের উপরে একটা বিশাল স্যাম্পলের উপরে এই টেস্ট দেওয়া হয়েছিল এবং তার স্কোর দেওয়া হয়েছিল। সেখানে 8টা সাব টেস্টে তার পার্সেন্টাইল র‍্যাঙ্ক বার করা হয়েছিল এবং তাতেই কিন্তু সেই ব্যক্তির প্রোফাইলকে আমরা সহজেই সাজাতে পারি। অর্থাৎ সে কি কি তার যোগ্যতা রয়েছে, একের পর এক এই 8টা ফিচার দিয়ে আমরা কিন্তু সহজেই সেটা বলতে পারি। এরপর আসছে পরবর্তী অংশ, যেখানে আমরা 2 নম্বর অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারির কথা পড়ব। সেটা হচ্ছে এমএবি, অর্থাৎ যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারি। এর নতুন নাম হচ্ছে যে সমস্ত দিক, যে সমস্ত ডাইমেনশন গুলো যেহেতু কভার করেছে, সেহেতু এটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি অথবা এমএবি বলা হয়। এই মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড টেস্ট বা এমএবি কিন্তু জ্যাকসন 1984, তারপরে আবার 10 বছর পরে 1994 এ সেটা আবার রিভাইজড হয়েছিল। এই টেস্ট কিন্তু পেপার পেন্সিল, অর্থাৎ কাগজ এবং পেন্সিলের প্রয়োজন থাকে। এই টেস্টে যেরকম ওয়েশলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলে আমরা দেখেছি, বা রিভাইজ যে ওয়েশলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, তার উপরে ভিত্তি করে কিন্তু এই টেস্টটাকে তৈরি করা হয়েছে। তারপর এটা একটা গ্রুপ টেস্ট এবং এটা মোটামুটি 10টা সাব টেস্ট আমরা দেখতে পাই এবং 5টা তার মধ্যে মৌখিক বা ভার্বাল এবং 5টা হচ্ছে তার পারফরম্যান্স টেস্ট, অর্থাৎ তাকে করতে হবে তার অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটা আমরা দেখতে পাবো। তো ভার্বাল আর এই পারফরম্যান্সটা কিন্তু একটা ফুল স্কেল আইকিউটাকে সহজেই আমাদের কাছে তুলে ধরে এটা করলে। এবার দেখি কি কি দিক এখানে 5 করে 10টা কি রকম সাব টেস্ট তৈরি করা হয়েছে। প্রথম বলবো 5টা ভার্বাল টেস্ট কি কি আছে। তার মধ্যে আছে, এক হচ্ছে ইনফরমেশন, বা সে কি কি ইনফরমেশন রয়েছে, অর্থাৎ তার সম্বন্ধে আমরা জানতে পারি। তারপর আসছে কম্প্রিহেনশন, তারপর অ্যারিথমেটিক বা গণিত, তারপর আসছে সিমিলারিটি, অর্থাৎ একের সঙ্গে আরেকের কি সমান সম্পর্ক সেইটা ধরা পড়ে, এবং আসছে ভোকাবুলারি, অর্থাৎ তার ভাষার উপর কতটা দক্ষ সে। এরপর যদি আমরা পারফরম্যান্সের ফিচার দেখি বা সাব টেস্ট, সেটাও কিন্তু 5 ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম হচ্ছে ডিজিট সিম্বল, সেই ডিজিট সিম্বল সে চিনতে পারছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে তার পিকচার সিম্বল, অথবা কিছু ছবি দেখানো হচ্ছে এবং সেই ছবির মাধ্যমে সে কতটা সে বুঝতে পারছে বা তার রেসপন্সটা মাপা হচ্ছে। তারপর আসছে স্পেশিয়াল, অর্থাৎ তার জায়গাগত কি দক্ষতা রয়েছে বা সেই স্থানগত যে যোগ্যতা, সেটা দেখার জন্য স্পেশিয়াল। এবং
পরবর্তী ফিচার্স হচ্ছে তার পিকচার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কোন পিকচারের পরে কোনটা হবে এই সিকোয়েন্স দেখে যদি সে ঠিকমতো সাজাতে পারে তাহলে কিন্তু এই তার পারফরম্যান্সটা খুবই ভালো হয়। তারপর একদম শেষে আসছে যে অবজেক্ট অ্যাসেম্বলি, সেখানে কিভাবে সেই জিনিসগুলোকে সাজাবে এবং সেই সাজানোর উপর কিন্তু আবার স্কোরিং রয়েছে এবং সবের উপরেই একটা স্পিড বা সে কত সময়ের মধ্যে সে কাজটা করতে পারছে সেটাও কিন্তু মাপা হচ্ছে। এটা কিন্তু আমরা দেখব যে একটা ব্লক ডিজাইন সাব টেস্ট রয়েছে, ঠিক ওয়েশলারস অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল যেটা WAIS দেখেছি এবং যেটা তার রিভিশন যে প্রসিডিওর তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি এই জায়গাগত সাব টেস্ট কিন্তু ছিল, অর্থাৎ স্পেশাল সাব টেস্ট কিন্তু সেক্ষেত্রেও ছিল এবং এই মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড ব্যাটারিতেও কিন্তু আমরা এই স্পেশাল সাব টেস্টকে ইনক্লুড করতে আমরা দেখেছি। তারপর এই যে আইটেমগুলো তার নিজস্ব কিছু মাল্টিপল চয়েস আছে বা ফরম্যাট আছে, অর্থাৎ তার মধ্যে সঠিকটাকে খুঁজে বার করাও কিন্তু একটা এবং সময়ের মধ্যে সেটা সঠিক জিনিসকে সেই জায়গায় বসানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে এই যে যেটা আমরা দেখলাম বা WAIS যে রিভিশন যেটা দেখলাম সেখানেও কিন্তু আমরা অ্যারিথমেটিক বা গণিত বা সংখ্যাগত যে রিজনিং বা ক্ষমতা বা যোগ্যতা সেটাও কিন্তু আমরা সেখানে দেখেছি। তাহলে এই টেস্ট কিন্তু টেস্ট ব্যাটারি এই WAIS রিভিশনের থেকে কিন্তু অনেক ভাবে অনুপ্রাণিত হয়েছে, অনেক কিছুই সেখান থেকে আমরা একই রকম এখানে দেখতে পাই। তারপর এর আইটেমগুলো যে সাব টেস্টে ভাগ করা হয়েছে সেটা কিন্তু প্রথমে সোজা, তারপর আস্তে আস্তে তার ডিফিকাল্টি লেভেলগুলো মানে অর্থাৎ সোজা থেকে শক্ত এই ভাবে এই পরিমাপে সেটাকে সাজানো হয়েছে এবং প্রথমেই খুব সোজা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং যত নম্বর যত সে অগ্রসর হচ্ছে সেই পরীক্ষায় আস্তে আস্তে তার ডিফিকাল্টি লেভেল বা সে খুব কঠিন সলিউশনের মধ্যে তাকে যেতে হচ্ছে বা ঢুকতে হচ্ছে। তারপর এর এই সাবটেস্ট গুলো কিন্তু আবার কিছু নির্দিষ্ট সময় সীমার মধ্যে কিন্তু শেষ করতে হয়, অর্থাৎ 7 মিনিটের মধ্যে মোটামুটি এই এক একটা আলাদা আলাদা সাবটেস্টকে শেষ করার তার একটা নির্দিষ্ট সময় সীমা রয়েছে। তারপর এই যে MAV সেটা কিন্তু আবার অ্যাডোলেসেন্সের উপরে এবং অ্যাডাল্টদের উপরে কিন্তু তৈরি হয়েছে এবং এটা কিন্তু দেখতে গেলে আমরা দেখব যে ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অথবা তার কোনো ব্যবহারিক দিক থেকে কোনো অসুবিধে রয়েছে সেটা কিন্তু আমরা সহজেই দেখতে পাবো এই অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি বা মাল্টি ডাইমেনশনাল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি ব্যবহার করে। তারপর আমরা আসবো যে আরেকটা জায়গায় দেখতে পাই সেটা হচ্ছে পার্সোনাল সিলেকশন, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কাজে নিযুক্ত করা হয় তার আগেও কিন্তু এই ধরনের অ্যাপটিটিউড টেস্ট সহজেই নেওয়া হয়ে থাকে। তৃতীয় নম্বর বলবো যে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, যেটাকে আমরা GATB বলে থাকি, অর্থাৎ সাধারণ মানুষের যে ক্ষমতা বা যোগ্যতা সেটা কিন্তু সম্পূর্ণ এই টেস্ট ব্যাটারিতে ধরা পড়ে। এটাও কিন্তু একটা মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, অর্থাৎ বিভিন্ন দিক একসাথে আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু যে কাজের ক্ষেত্রে বা সেই মানুষের পারফরম্যান্সটা কিরকম সেটা আমরা 100টা মোটামুটি কাজের অকুপেশনের মধ্যে টেস্ট করার বা পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের টেস্ট ব্যাটারি খুব ব্যবহার হয়ে থাকে। তারপর আসছে এই টেস্ট ব্যাটারি কবে ফার্স্ট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 1940 সালে এবং এটা পিরিয়ডিক্যালি সেটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সেটা রিভাইজ করা হয়, দেখা হয় ক্রিটিক্যালি যে কি কি বিভিন্ন ভুল ভ্রান্তি দেখে সেটা পরবর্তীকালে আবার সেটা রিভাইজ করা হয়। এটাও কিন্তু একটা টেস্ট যেখানে 12টা টেস্ট রয়েছে
এবং এটাও কিন্তু খাতা পেন্সিল বা পেপার পেন্সিল টেস্ট এটাকেও বলা হয়। অর্থাৎ এটা পরবর্তীকালে আমরা দেখব রিভিশন হয়ে গিয়ে এটা 9টা ফ্যাক্টরে বা সাব টেস্টে ভাগ করা হয়েছে। সেই 9টা কি কি? এক হচ্ছে জেনারেল লার্নিং এবিলিটি, অর্থাৎ তার সাধারণগত পড়াশোনা করার যে ক্ষমতা সেইটা দেখার জন্য জি ফ্যাক্টর। তারপর আসছে ভার্বাল অ্যাপটিটিউড, অর্থাৎ সেটাকে বলা হয় ভি, তার কথা বলার কি ক্ষমতা রয়েছে বা যোগ্যতা রয়েছে। তারপর আসছে নিউমারিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ এন, ক্যাপিটাল এন। তারপর আসছে যে স্পেশিয়াল বা জায়গাগত বা স্থানগত যে যোগ্যতা বা ক্ষমতা সেটা ধরা পড়ছে। তারপর ফর্ম পারসেপশন, অর্থাৎ সে কি সেই জায়গায় কি রকম তার পারসেপশন রয়েছে, সে কতটা দূরদৃষ্টি দিয়ে সেই জিনিসটা দেখছে বা বুঝছে। তারপর তার ক্লারিক্যাল পারসেপশন, সে তার কাজের ক্ষেত্রে কিভাবে সেই দূরদৃষ্টিটা ব্যবহার করছে, সেটা কিউ বা ক্যাপিটাল কিউ হিসেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসছে মোটর কোঅর্ডিনেশন, অর্থাৎ সে যেটাকে আমরা কে বলে থাকি, অর্থাৎ সে কিভাবে কাজটা সুসম্পন্ন করছে সেটাও কিন্তু সহজেই ধরা পড়ে তার কিছু পারফরম্যান্সের উপরে, অর্থাৎ কাজের উপরে। তারপর আসছে ফিঙ্গার ডেক্সটিরিটি, অর্থাৎ সে কিভাবে তাড়াতাড়ি তার আঙ্গুলের ব্যবহারে সে কতটা তাড়াতাড়ি সেই কাজটা শেষ করতে পারছে বা সম্পন্ন করতে পারছে, তার উপরে সেটাকে মাপা হয়। সেটা হচ্ছে ফিঙ্গার ডেক্সটিরিটি বলা হয় সেটাকে, বা ক্যাপিটাল এফ। এবং তারপরে আসছে ম্যানুয়াল ডেক্সটিরিটি, তার এই যোগ্যতাও কিন্তু খুব বেশি প্রয়োজন। তাহলে এটাও কিন্তু আমরা দেখব যে কিছু কাজের ক্ষেত্রে আমরা অথবা কিছু মানসিক ভারসাম্যহীন যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের কোন কোন দিকের অসুবিধে রয়েছে সেটা দেখতে গেলে কিন্তু সহজেই এই টেস্টটা নেওয়া হয়ে থাকে। তাহলে এখানে আমরা কটা ফ্যাক্টর দেখলাম? 9টা ফ্যাক্টর দেখলাম। এবং এই যে স্কোরের পর স্কোরিং এর যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আবার 3টে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যে কগনিটিভ, দ্বিতীয়ত হচ্ছে পারসেপচুয়াল, এবং তৃতীয় হচ্ছে সাইকোমোটর। এই কগনিটিভ হচ্ছে তার স্মৃতিশক্তি বা তার ক্ষমতা বা তার ইমোশন কন্ট্রোল, এই সমস্ত দিকগুলো কিন্তু কগনিটিভ দিকটা দেখাশোনা করে। অর্থাৎ স্কোরিং হচ্ছে কগনিটিভ ক্ষমতাটা আমরা সহজেই দেখতে পাই। তাছাড়া আছে পারসেপচুয়াল এবং তার সাইকোমোটর, অর্থাৎ তার মানসিকভাবে তার ব্রেন কিভাবে তার কাজটা সম্পন্ন করাচ্ছে সেই সেই দিকটা দেখতে গেলেও আমরা কিন্তু দেখব এই ধরনের টেস্টকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে স্কোরিং এর সময়। তাহলে কি হবে? আলাদা আলাদা ভাবে আমরা ফ্যাক্টর গুলোকে সহজেই বুঝতে পারবো। আর এর 3টে যে ফ্যাক্টর রয়েছে তার নিজস্ব কিছু আলাদা প্রপোর্শনস রয়েছে কাজের জন্য। এবং এই যে নির্দিষ্ট 3টে যে ফ্যাক্টর বললাম সেটা কিন্তু আমরা আবার দেখব হান্টার 1994 এ তিনি আবার একটা রিভাইজড জিএটিবি দিয়েছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে অকুপেশন বা কাজের ক্ষেত্রে এই যে অ্যাপটিটিউড প্যাটার্ন কিভাবে কাজে লাগাচ্ছে এবং প্রত্যেক মানুষকে একেবারে নেওয়ার সেই কাজে নিযুক্ত করার আগে এই ধরনের টেস্ট কিন্তু সহজেই তার উপরে অ্যাপ্লাই করছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই দেখলাম, যে পরের দিন আমরা আবার আর্মড সার্ভিস ভোকেশনাল অ্যাপটিটিউড ব্যাটারি এখান থেকেই পড়ব।